আসসালামু আলাইকুম সবাইকে। আমি লুৎফুন নাহার রানিকা এবং সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমরা ধ্বনি ও ধ্বনিতত্ত্বের সংজ্ঞা এবং ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় শব্দতত্ত্ব এবং বাক্যতত্ত্ব নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনা শুরু করা যাক। ধ্বনিতত্ত্বে আসার আগে আমরা ধ্বনি কি সেটা একটু জেনে আসি। তো দেখো যে কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদানসমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে এবং ধ্বনির সঙ্গে সাধারণত অর্থের সংশ্লিষ্টতা থাকে না। ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে এবং ধ্বনি তৈরিতে যেসব বাক প্রত্যঙ্গ সহায়তা করে সেগুলো হলো ফুসফুস, গলনালী, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি। মানুষ ফুসফুসের সাহায্যে শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। ফুসফুস থেকে বাতাস বাইরে আসার সময় মুখে নানা ধরনের ধ্বনির সৃষ্টি হয়, তবে সব ধ্বনি সব ভাষা গ্রহণ করে না। এখন আমরা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় সম্পর্কে জানবো। ধ্বনিতত্ত্বকে ইংলিশে বলা হয় ফোনোলজি এবং ভাষা বিজ্ঞানের একটা শাখা যেখানে কোনো নির্দিষ্ট ভাষার ধ্বনি ব্যবস্থা আলোচিত হয়, তাই হচ্ছে ধ্বনিতত্ত্ব। এতে বাক ইন্দ্রিয়ের মাধ্যমে সৃজিত ধ্বনির ভৌত উৎপাদন এবং অনুধাবন নিয়ে আলোচনা করা হয়। তো ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনির উচ্চারণ বিধি, ধ্বনি পরিবর্তন, সন্ধি। সন্ধি হচ্ছে, আমরা জানি যে সন্ধি হচ্ছে ধ্বনির মিলন, যেহেতু সন্ধি ধ্বনির মিলন এই কারণে সন্ধি হচ্ছে এখানে আলোচিত হচ্ছে, এবং নত্যবিধান ও সপ্তবিধান। তো এইগুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, কেননা নত্যবিধান সপ্তবিধান যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় এটা কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে, সাথে সন্ধির কথাটাও কিন্তু প্রায় পরীক্ষায় এসে থাকে। এরপর আমরা জানবো শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব নিয়ে। তো শব্দ সম্পর্কিত বিষয়াদি এখানে আলোচিত হয় এবং শব্দতত্ত্বের আলোচ্য বিষয় সমাস। আমরা জানি যে সমাস মানে শব্দের মিলন, অবশ্যই তাহলে শব্দতত্ত্বে আলোচিত হবে। প্রকৃতি প্রত্যয়ও নতুন নতুন শব্দ গঠনে কাজ করে। তো প্রকৃতি মাত্রই কিন্তু প্রাতিপদিক বা ক্রিয়াপদ অর্থাৎ স্বাধীন শব্দ, এটাও মনে রাখতে হবে। উপসর্গ, বচন, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক শব্দ, ধাতু আর শব্দের শ্রেণীবিভাগ কিন্তু শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়। এই বিষয়গুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। অনেকের আবার দেখা যায় এই বচন বা উপসর্গ এগুলো যে শব্দতত্ত্বের আলোচ্য বিষয় সেটা মনে থাকে না। তো মনে রাখতে হবে বচন, উপসর্গ, লিঙ্গ এগুলো সবগুলোই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়, কেন এগুলো শব্দ নিয়ে কাজ করে, শব্দের বিভিন্ন ধরনের ব্যবহার নিয়ে কাজ করে, অতএব এগুলো শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। এখন আমরা চলে যাব বাক্যতত্ত্ব বা পদক্রমে। তো বাক্য সম্পর্কিত বিষয়াদি এখানে আলোচিত হয়। বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে পদ প্রকরণ। এটা অনেকের কাছেই মনে হয় যে পদ প্রকরণ শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, আসলে না। পদ হচ্ছে মূলত বাক্যে ব্যবহৃত হয়, তাই এটি বাক্যে আলোচ্য বিষয়। ক্রিয়াপদ, কারক ও বিভক্তি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। অনেকেই হচ্ছে অনেক বিভ্রান্তিতে পড়ে যায় যে কারক ও বিভক্তি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কিনা, তো এটাও মনে রাখতে হবে, কেননা কারকও হচ্ছে দেখা যায় আমরা বাক্যে কোনটি কোন কারক অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে নামপদের ব্যবহার নিয়ে আলোচনা করি, আবার সেই নামপদটাতেও পদ প্রকরণের মধ্যেই পড়ে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে কারক ও বিভক্তি কেন বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। কাল, পুরুষ, অনুসর্গ, অনুসর্গ, বাগধারা আছে, বাচ্য আছে, উক্তি আছে, যতি হচ্ছে চিহ্ন, বাক্যের প্রকারভেদ, বাক্যের পদ সংস্থাপনার ক্রম, এগুলো হচ্ছে সবগুলোই কি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। অনেকেই মনে করতে পারে পুরুষ কিভাবে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। পুরুষও কিন্তু এই আমরা যদি পদে দেখি সর্বনাম পদ আলোচনা করতে গেলে পুরুষের আলোচনা চলেই আসে, অতএব পুরুষ কিন্তু বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় হতেই পারে। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব এগুলো আলোচ্য বিষয়গুলো, এবং আমি যেগুলো মূলত একটু হাইলাইট করে দিলাম সেগুলোই হচ্ছে দেখা যায় প্রায় পরীক্ষায় চলে আসে, তাই মনে রাখার চেষ্টা করবে। আর বুঝিয়ে তো দিলামই, আশা করি এই বোঝানোটা কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।